সো আমি একটু বোঝার চেষ্টা করি রুমে আমরা কারা কারা আছি। আমাদের এখানে কারা কারা বাংলাদেশের বাহিরে বিদেশে চাকরি করতে যেতে ইচ্ছুক? একটু হাত তুলি। বিদেশে কাজ করতে যেতে চাই, একটু জোরে হাত তুলি। না না, জোর করে হাত তুলতে হবে না, যদি আসলেই চেয়ে থাকি তাহলেই হাত তুলি। আচ্ছা, অ্যারাউন্ড 30%, 25-30%। আর যারা দেশে কাজ করতে চাই, বাকি সবাই দেশে কাজ করতে চাই, কারেক্ট? আমার প্রথম, আচ্ছা কারা কারা কাজ করতেই চান না? আচ্ছা, সো আমি ফাহিম ভাই আসলে অনেকগুলো গুরুত্বপূর্ণ অনেকগুলো কথা বলেছেন অলরেডি, এবং আপনারা যারা ছিলেন আগের সেশনটাতে তারা হয়তো সেই জিনিসগুলো মনে রেখেছেন। তো আমি যেটা করবো, আমার সেশনটাকে আমি 3 ভাগে ভাগ করব। প্রথম 4-5 মিনিট আমি একটু ব্রিফলি আমার ব্যাকগ্রাউন্ডটা একটু বলবো, কারণ এই ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে কানেক্ট করতে হেল্প করবে। তারপরের 10 মিনিট আমি পুরো এই বাজারের, চাকরির বাজারে দেশে এবং দেশের বাইরে যে আসলের যে অবস্থাটা, এটা একটু পাস্ট, বর্তমান এবং ভবিষ্যৎটাকে আমি অ্যানালিসিস করব, এটা আমার অ্যাঙ্গেলে। এবং তার পরবর্তী অংশে আমি আপনাদেরকে সবাইকে আপনাদের জন্য কি কি অবস্থান আছে, আপনাদের জন্য কি কি অপরচুনিটিস আছে, আপনাদের জন্য কি কি এখনো অনেক কিছু করার সুযোগ আছে, সেটা নিয়ে আমি কথা বলবো। তো শুরু করছি আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে। আমার নাম মির্জা সালমান হোসেন বেগ, সালমান নামে আমি পরিচিত। আমি গত 17 বছর ধরে বাংলাদেশে এবং দেশের বাইরে কাজ করছি। মোস্ট রিসেন্টলি আপনারা হয়তো আমাকে যদি কেউ চিনে থাকেন, আমি 10 মিনিট স্কুলের একজন সহ-প্রতিষ্ঠাতা ছিলাম। আমি গত বছর ছেড়ে দিয়েছি বিদেশ থেকে আসার পরে, এবং তারপরে আমি এখন আমার নিজের নতুন কোম্পানি শুরু করেছি। এটার নাম হচ্ছে আইকরি। আইকরি হচ্ছে কি একটি পুরো গ্লোবাল ট্যালেন্ট স্কিলস ডেভেলপমেন্ট এবং মাইগ্রেশন কোম্পানি। তার মানে যারাই দেশে এবং দেশের বাইরে স্কিলস ডেভেলপ করতে চান এবং সেই স্কিলসটাকে ব্যবহার করে একটা মানসম্মত একটা চাকরি পেতে চান দেশে এবং দেশের বাইরে, তাদেরকে কোনো রকম কোনো দালাল ছাড়া, কোনো রকম বাড়তি টাকা খরচ করা ছাড়া, কোনো রকম রিস্ক ছাড়া একদম লিগ্যাল উপায় কি করে তাদেরকে একটা দেশে বিদেশে চাকরি কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। কারণ 10 মিনিট স্কুলে যখন কাজ করছিলাম তারও আগের থেকে আমার আসলে এটা নিয়ে কাজ করা শুরু হয়। আমি গত যেহেতু 17 বছর ধরে কাজ করছি, আমার যদি একটু এগেন পাস্টে চলে যাই, আমি আপনাদের সবার মতো এখানে যারা আছেন, আমি একটা মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করি। আমার বাবা সরকারি কর্মচারী ছিলেন। আমি যখন জন্মগ্রহণ করি তখন আমার বাবার মান্থলি স্যালারি ছিল হচ্ছে গিয়ে 1350 টাকা। আর আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই, আমার বাবা যখন রিটায়ার করে, তখন আমার বাবার মান্থলি স্যালারি ছিল 23,500 টাকা। আমি 2003 সালের কথা বলছি। একটা ফ্যামিলিতে 5 জন মানুষ, আমার আব্বা, আম্মা, আমরা 3 ভাই। আমার বাবার স্যালারি মাত্র 23,500 টাকা। এটা দিয়ে ঢাকা শহরে চলার কোনো সম্ভবই নেই। একটা মানুষের চলতে কষ্ট হয়ে যায়, 2টা মানুষের চলতে কষ্ট হয়ে যায়, 5টা মানুষ এবং সবাই অ্যাডাল্ট। সো আমি বড় হয়েছি এক্স্যাক্টলি একটা মধ্যবিত্ত পরিবারের ছেলের মতো হিসেবেই। হয়তো কিছু একটা অ্যাডিশনাল বেনিফিট ছিল আমার, এটা না বললেই নয়। সেটা হচ্ছে আমার বাবা সরকারি চাকরি করতেন, যে কারণে সরকারি কিছু সুযোগ সুবিধা ছিল। সেটা আসলে খুব একটা বেশি না। দিন শেষে বাসায় যদি টাকা না থাকে, সেই টাকা না দিয়ে, যে কারণে আমি বাংলা মিডিয়াম স্কুলে পড়েছি। আপনারা হয়তো সবাই এখানে বাংলা মিডিয়াম স্কুলেই পড়াশোনা করেছেন, বাংলায় পড়াশোনা। আমি বাংলা মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছি। কোনো প্রাইভেট বাংলা মিডিয়াম পড়তে পারিনি, কারণ আমার বাবার টাকা ছিল না। আমি ক্যান পাবলিক স্কুলে পড়েছি, যেখানে হচ্ছে গিয়ে আমাদের বেতন ছিল 20 টাকা, 40 টাকা, 100 টাকা, 20 টাকা, এরকম টাইপের করে। কেন? কারণ আমার বাবা এফোর্ড করতে পারতেন না। সে চেয়েছিলেন হয়তো আমরা ইংলিশ মিডিয়ামে পড়বো, একটা প্রাইভেট স্কুলে পড়বো, আমরা পারিনি। সেই একই জার্নি পার করে আমি ইউনিভার্সিটিতে গিয়েও আমি পড়াশোনায় সবসময় দুষ্ট ছিলাম অনেক। আবার কম কথাও বলতাম ছোটোবেলায়, যদি এখন অনেক বেশি কথা বলি। বাট ছোটোবেলা থেকেই আমার সবসময় মনে ছিল যে আমি ভেরি কিউরিয়াস ছিলাম। সো আমার ওই কিউরিয়াসিটির কারণেই আমার অনেক জানার ইচ্ছা ছিল, অনেক ঘোরার ইচ্ছা ছিল, এবং মনে হচ্ছে যে আমি বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, আমি হয়তো অত ভালো এক্সপোজার পাইনি ছোটোবেলায়। আমার 12 বছর স্কুলে পড়াশোনা করেছি, 4 বছর ইউনিভার্সিটিতে, এখন কোথায় যাব? তো তখন আমি এখানে বাংলাদেশে তো বড় বড় যারা আছেন, হয়তো বুয়েট, মেডিকেল কিংবা আইবিএতে পড়াশোনা করেছে। আমি এসব কোনো জায়গায় পড়াশোনা করিনি। আমি পুরো বাংলাদেশে আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। এবং যেখানে পড়াশোনা করেছি আমার টাকা থাকার কারণে না, আমার টাকা কম ছিল এই কারণে। কারণ ওইখানে আমার ভাই পড়ছিলেন, তাই আমি 50% স্কলারশিপ পাইছিলাম। সো এই জন্য আমাকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ভর্তি করানো হয়। আমি একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। সো ইউনিভার্সিটিতে আমি বিবিএ পড়েছি, যদি আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। পরে আমি বিবিএ পাস করেছি, এবং তারপরে আমার ইউনিভার্সিটি পাস করার পরে গত 17 বছর আমি কোনো রকম মাস্টার্স করি নাই, কোনো এমবিএ করি নাই, কিন্তু কিচ্ছু করি নাই।
আমি চাকরির জীবনটা শুরু করি ২০০৯ সালে মানে ফুল টাইম। তার আগে থেকেই চাকরি করছিলাম পার্ট টাইম স্টুডেন্ট থাকা অবস্থায়। কিন্তু চাকরির জীবনটা শুরুটাই হয় হচ্ছে গিয়ে আমার এক্সাক্টলি একটা বড় চেঞ্জ দিয়ে। সো আমার যখন চাকরি শুরু করি, তখন আমি স্টেজ থেকে যখন পড়াশোনা করে পাস করছিলাম, তখন আমার একটা চাকরির অফার ছিল যে আমি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কিংবা ইউনিলিভারে চাকরি করার সুযোগ পাবো কিনা। ম্যানেজমেন্ট ট্রেনি প্রোগ্রাম। ওই ২০০৯ সালে আমার স্যালারির অফার ছিল হচ্ছে গিয়ে ৳৭৮,০০০ পার মান্থ। বাট আমি সেই চাকরিটা না নিয়ে আমি চাকরি করলাম কোথায়? প্রথম আলোতে। সো আমার প্রথম আলোতে একটা চাকরির অপরচুনিটি আসলো যেটা স্যালারি হচ্ছে ৳২৫,০০০। আমি প্রথম আলোর প্রথম ব্র্যান্ড এক্সিকিউটিভ ছিলাম। ওই যে বদলে যাও, বদলে দাও একটা ক্যাম্পেইন ছিল না? ওটা আমার ক্যাম্পেইন, আমার করা ক্যাম্পেইন। তো আমি কেন প্রথম আলোতে গেলাম? আমি কেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৳৭৮,০০০ স্যালারি নিলাম না? আমি ইউনিলিভারে গেলাম না কেন? আমাকে কি কোনো সরি এখানে ক্যামেরা আছে না ওকে পাগল কুকুর কামাইছিল না। বাট আমি বাই চয়েস ওখানে গিয়েছিলাম। বিকজ আমি আমার জীবনের শুরুতেই আমাকে কমফোর্টেবল কোনো একটা অবস্থায় দেখতে চাই নাই। আমি প্রথম শুরু করতে চাইছি কষ্ট দিয়ে। কষ্ট মানে হচ্ছে যেখানে গিয়ে আমি অনেক স্কিল শিখতে হবে। যেখানে আমার খুব কমফোর্টেবল হবে না, সৈকত থাকবে না। যেখানে আমার অনেক টাকার মোহেই আমি আমার জীবনের ফোকাসটা হারায় ফেলবো না। আমাকে প্রথমেই নিজেকে চ্যালেঞ্জ করতে হবে। আমি ইউনিভার্সিটি কিন্তু পাস করা। আমি কিন্তু ইউনিভার্সিটি ভালো করেই পাস করেছি। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ইউনিলিভারে চাকরির সুযোগ পাওয়া কিন্তু চারটেখানে কথা না। হাতে গোনা ১০-১২টা ২০টা চাকরি হয় প্রতি বছর পুরো বাংলাদেশে। সেখানে একজন আমি। আর আমি নেইনি। আমি গেলাম প্রথম আলোতে। প্রথম আলোর চাকরিটা শেষ করে আমি ঢুকলাম একটা এনজিওতে। যে এনজিওর জীবনে নাম কেউ বলতেও পারে না। নাম BYLC। ওটা প্রথম আলোতে তো আমার একটা অফিস ছিল, একটা ডেস্ক ছিল। আমি কারণ বাজারে অফিস করতাম। আর BYLC তখন যে এজাজ ভাই উনি যে আসে শুরু করলেন, সেই BYLCর অফিসে ছিল হচ্ছে ওনার বাবার শান্তিনগরের বাসার গেস্ট রুমে। ১০ ফিট বাই ১০ ফিট রুম। তো একটা আমার অফিস ছিল বিল্ডিং, সেখান থেকে আমার এখন অফিসও নাই। আমার একটা ১০ ফিট বাই ১০ ফিট রুম হচ্ছে আমার অফিস। এডিপুরে একটা কোম্পানি। সেখানে গিয়ে কাজ করা শুরু করলাম। কেন? কারণ আমি শিখতে চাইছি ডেভেলপমেন্ট সেক্টর কেমনে কাজ করে। ওরা কেমনে ফান্ড রেইজ করে। ওরা এক পাতা লেখে ডোনার থেকে কেমনে টাকা নেয়। ওরা অ্যাম্বাসেডরদের সাথে কেমনে কথা বলে, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কেমনে কথা বলে, IFCর সাথে কেমনে কথা বলে। আমি শিখতে চাইছি। ওটা শেষ করে আমি কাজ করলাম কিউবিতে। কিউবি নাম শুনছেন কেউ? মনে আছে? ওয়াইম্যাক্স টেকনোলজি কোম্পানি ছিল। ওই যখন ঢুকছিলাম তখন কেউ নামটা বলতে পারত না। বলতো কিউবি, কিউব, কুবে, এটা কি জিনিস? ছেলে পাগল হয়ে গেছে। এই এত ভালো পড়াশোনা শেষ করলো, এখন সে কি কোথায় একটা ওয়াইম্যাক্স টেকনোলজি করছে। আচ্ছা, আজানটা হচ্ছে, আমরা একটু শেষ করিনি আজানটা। তারপরে কিউবিতে জয়েন করলাম। এগেন সবাই চিন্তা করছে ছেলেটা মনে হয় পাগল হয়ে গেছে। ওর ফ্রেন্ডরা চাকরি করছে ১-১.৫ লাখ টাকার, ও চাকরি করছে ৩৫,০০০ টাকার। এটা তো কোনো রকম কিছু করতে পারে না। বাট দ্য হোল টাইম তারপরে কিউবি শেষ করে আমি আরেকটা কোম্পানি জয়েন করলাম। এটার নাম হচ্ছে কি GNR। কেউ নামটা চিনতেও পারে না, শুনেও নাই, উচ্চারণ করতে পারে না, মনে রাখতে পারে না। আমরা সবসময় কি করি? ইউনিভার্সিটি পাস করি বা ইউনিভার্সিটি ঢুকি চিন্তা করি আমি ওই কোম্পানিতে চাকরি করবো, গ্রামীণ ফোনে চাকরি করব, আমি বড় বড় BAT, ইউনিলিভার নাম করা কোম্পানিতে চাকরি করব। কিন্তু আমি কোনো নাম করা কোম্পানি খুঁজিনি। আমি খুঁজছি হচ্ছে কি যেখানে গেলে আমার একটা স্কিলস ডেভেলপমেন্ট করা যাবে। আমি যেখানে গিয়ে নিজেকে একটা দক্ষ একটা মানুষ হিসেবে, একটা স্পেশালিস্ট হিসেবে আমার স্কিলটাকে তৈরি করতে পারবো। ওয়াই? বিকজ আই ওয়াজ ইনভেস্টিং আমার জীবনের প্রথম যে ১০ বছরটা, আমার 20sটা একটা ফাউন্ডেশন বানাচ্ছিলাম। বিকজ আমি কিন্তু শুরুতেই বলেছি আমি পড়াশোনা করেছি বাংলা মিডিয়ামে, আমি স্পেস থেকে পড়াশোনা করেছি। সো অ্যাকচুয়াল তো এক্সপিরিয়েন্স হয় যখন আমি চাকরি করছি, যখন আমি অ্যাকচুয়ালি একটা জায়গায় গিয়ে একটা স্কিল শিখছি। শুধু চাকরি করলেই হবে না, মাস শেষে বেতন আসলেই হবে না, অ্যাকচুয়ালি একটা স্কিল শিখতে হবে। সো আমার মেইন গোলটা হয়ে গিয়েছিল হচ্ছে গিয়ে কি করে আমি আমার অ্যাকচুয়াল স্কিলস ডেভেলপমেন্টগুলোকে প্রথম ১০ বছর আমার জীবনে আমি বের করে নিতে পারি আমার ইন মাই 20s। এবং সেইটার কারণেই পরবর্তীতে ওই যে প্রথম ১০ বছর আমি যখন ওই অনেকটা কুয়ার ব্যাঙের মতো বসেছিলাম, মনে করছিল যে ওর হয়তো কিছু হবে না, ও হয়তো পড়াশোনা ঠিক মতো করে নাই, ও হয়তো চাকরির বাজারে মানাই নিতে পারছে না, তাই এরকম নাম না জানা কোম্পানিতে চাকরি করছে। প্রথম বেতন ২৫,০০০ টাকা, তারপরের বেতন ২০,০০০ টাকা। আমি আরো কম টাকা নিয়ে চাকরি করছিলাম ওই BYLC-তে। তারপরে ওখান থেকে ৩৫,০০০ টাকা। তারপরে হচ্ছে গিয়ে আরেকটা ছোট কোম্পানিতে। সো সবাই বলছে সেটা প্রবলেমটা কি? বাট অল আই ওয়াজ ডুইং আমার মানে পর্দার আড়ালে আমি আমার স্কিলস ডেভেলপ করছিলাম। পরবর্তীতে আই টুক অফ। ওই প্লেন টেক করার জন্য একটা রানওয়ে লাগে না? রানওয়েটা কেন দরকার? যত বড় প্লেন তত বড় রানওয়ে লাগে, রাইট? তার মানে পাড়ি দিতে হলে তার একটা বড় পরিমাণ তেল ক্যারি করে। যত বড় বেশি তেল ক্যারি করে, বেশি পরিমাণে তেল ক্যারি করে, তত বেশি সাইজটা বেশি বড় হয়। আম, এবং সেটার উপর ভিত্তি করে আম, সেটার উপর ভিত্তি করে প্লেনকেও একটা বড় রানওয়ে নিতে হয়।
সো আই ওয়াজ প্রিপেয়ারিং এ লং রানওয়ে। কেন আমি এটা করছিলাম? এটা করার মেইন কারণটা ছিল হচ্ছে গিয়ে আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের বাবা-মা, আমাদের স্কুলে, ভাই-বোন, চাচা-চাচা যা আছে সবাই আমাদেরকে ক্যারিয়ার নিয়ে কখনো ওরকম আসল জ্ঞানটা দিতে পারে নাই। আমাদেরকে মিথ্যা কথা বলছে বা ভুল কথা বলছে। ক্যারিয়ার কখনো একটা না। আমাদের জীবনের ক্যারিয়ার ৭-৮ টা হইতে পারে। প্রত্যেকটা ক্যারিয়ারকে যদি ৫ বছরে ভাগ করি, প্রত্যেকটা ৫ বছর আমরা আমাদের ক্যারিয়ার চেঞ্জ করতে পারি। প্রত্যেকটা ক্যারিয়ার ৫ বছরের ক্যান বি একটা ছোট্ট সেট অফ অ্যাক্টিভিটি যে আমি এই ৫ বছর এই পার্টিকুলার স্কিলস ডেভেলপ করব এবং ওইটাকে নিব নেক্সট লেভেলে। তারপরের ৫ বছর ওই স্কিলসের পাশাপাশি আরো একটা স্কিলস ডেভেলপ করব এবং সেটাকে ব্যবহার করে আমি আরো নিজেকে আরো সামনের দিকে আগে নিয়ে যাব। সো দ্য গোল কিন্তু যে একটা না। আমরা কি করি? ওই ইউনিভার্সিটিতে ভর্তি হইছি বা কলেজে পড়ছি বা সায়েন্স, আর্টস, কমার্স নিছি, ধরে নিই এটাই হচ্ছে আমাদের জীবন। এটা আমাদের জীবনের কিছুই না। এই যে কারণে আমাদের যারা ডিগ্রি নিয়ে পাস করছে তাদের জীবনের ১৬ আনাটাই মিছে। ১২ বছরের স্কুল, ৪ বছরের ডিগ্রি, ১৬ বছর ১৬ আনাই মিছে। বিকজ ওই ১৬ বছরে কিচ্ছু হয় নাই। বিকজ আমি ধরে নিয়েছি ওই ১৬ বছর আমার জীবনের সবকিছু। আসলে না। অ্যাকচুয়ালি আমার জীবনটা শুরু হবে যখন আমি অ্যাকচুয়াল স্কিলসটাকে আমি আয়ত্ত করতে পারবো এবং সেই স্কিলসটা ব্যবহার করে আমি চাকরি করতে পারবো। তো এখন স্কিলসটা আমার কেন দরকার? আমরা একটু এক্সাম্পল দিয়ে বুঝাই। আমাদের ফাহিম ভাই খুব সুন্দর করে বলছিলেন যে আমাদের অ্যাকচুয়ালি বাজারটার অবস্থাটা কি? আ আমাদের অ্যাকচুয়ালি মার্কেটের অবস্থাটা কি? আমাদের কতজন গ্র্যাজুয়েট করছে এবং কতজন চাকরি করছে? আজকে আমি কেন 10 মিনিট স্কুল ছেড়ে আজকে আইকরি আমি কেন শুরু করলাম? এর একটা কারণ আছে। 10 মিনিট স্কুলে আমরা মানুষদেরকে পড়াশোনা করাই। স্কুলের বাইরে ক্লাসগুলা করাই, রাইট? আমরা ক্লাস 6 থেকে শুরু করে 12 আমরা ইউনিভার্সিটির প্রস্তুতিমূলক পড়াশোনা করাই। আমরা চাকরির প্রস্তুতিমূলক কাজ করাই। কিন্তু অ্যাকচুয়ালি 10 মিনিট স্কুলে কাজ করতে গিয়ে আমরা যেটা দেখলাম যে পড়াশোনা পাস করার পরেও মানুষ চাকরির বাজারে চাকরি পাচ্ছে না। দেশেও পাচ্ছে না, দেশের বাইরে পাচ্ছে না। তাহলে তো আউটকাম তো হলো না। সো তখন চিন্তা করলাম পড়াশোনার পাশাপাশি আমাকে চাকরির প্রস্তুতিমূলক কিছু একটা করা লাগবে। যেটা একদম চাকরি থেকেই শুরু করা এবং সেটা তাদের জন্যে যাদের পড়াশোনাটা ম্যান্ডেটরি না। পড়াশোনার একটা মিনিমাম যোগ্যতা লাগবে। ক্লাস 8 পাস করেও আপনি অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন। একটা এক্সাম্পল বলি। বাংলাদেশ থেকে এখন যারা ন্যাশনাল ভার্সিটি পড়াশোনা করে, ন্যাশনাল ভার্সিটি, রাইট? তারা যে প্রতি বছর পাস করে বের হয় তাদের এভারেজ মান্থলি স্যালারি ১৭,৫০০ টাকা। এটা হচ্ছে ন্যাশনাল এভারেজ। যারা যারা ন্যাশনাল ভার্সিটি থেকে পাস করে ১৭,৫০০ টাকা পার মান্থ। আপনি জীবনের ৪টা বছর খরচ করছেন। ৪টা বছরের প্রতি মাসে যদি ৫,০০০ টাকা হাত খরচ থেকে থাকে, আপনি ২,৮০,০০০ টাকা ৪০,০০০ টাকা খরচ করছেন। ন্যাশনাল ভার্সিটি পাস করতে আরো ২ লাখ টাকা খরচ করছেন, ৪ লাখ টাকা পকেট থেকে গেছে। সো আপনার ৪ লাখ টাকা পকেটে চলে গেছে, আরো বেশি ন্যূনতম বলছি। ৪ বছর পরে আপনার স্যালারি হচ্ছে গিয়ে ১৭,৫০০ টাকা। এই ১৭,৫০০ টাকা দিয়ে ঢাকা শহরে চলতে কয় টাকা লাগে? প্রথমেই তো একটা ফোন কিনতে হবে, স্মার্টফোন, যেটার দাম হচ্ছে গিয়ে ১ লাখ টাকা। তারপরে তো হচ্ছে একটা গার্লফ্রেন্ড হবে। তারপরে তো হচ্ছে গিয়ে আমার বিয়ে করতে হবে। এই দিন শেষ কিন্তু। ১৭,৫০০ টাকা দিয়ে আমার জীবন শুরু হয়। ন্যাশনাল ভার্সিটি। প্রাইভেট ভার্সিটি থেকে যারা পড়াশোনা করে পাস করে, প্রথম ১০০-২০০ চাকরি আছে যেগুলো হচ্ছে গিয়ে ৫০,০০০ টাকার উপরে, ৭০,০০০ টাকার উপরে। বাট বাকি লাখ লাখ চাকরির স্যালারি আমরা কি জানি এভারেজ স্যালারি কত? ৩০,০০০ টাকা স্টার্টিং স্যালারি। সেটা নর্থ সাউথও হোক, সেটা বুয়েটের হোক, ৩০,০০০ টাকা। ৩০,০০০ টাকা ৪টা বছর টপ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি থেকে পাস করতে কয় টাকা লাগে জানেন? ১০ থেকে ১২ লাখ টাকা ৪ বছরে। হাত খরচ বাদই দিলাম। হাত খরচ দিলে ১৫ লাখ টাকা। তার মানে ও জীবন শুরু করতেছে ১৫ লাখ টাকা ঋণ নিয়ে। ঋণটা কোত্থেকে নিচ্ছে? বাবা-মার কষ্ট করে। বাবা-মা তার জমি জমা গয়নাগাটি বিক্রি করে দিচ্ছে। ছেলেরে আমি বিদেশে আমি পড়াশোনা করাবো, ডিগ্রি নেওয়াবো। অথচ স্যালারি ৩০,০০০ টাকা। ৩০,০০০ টাকা দিয়ে কয়টা ফ্যামিলি চলে? ঢাকা শহরে কে চলতে পারবে? নাও let me give 2 more example. যারা আনস্কিল, যারা বাংলাদেশ থেকে প্রতি বছর বিদেশে যাচ্ছে, এখানে যারা বলছে বিদেশে যেতে চায়, তাদেরও স্টার্টিং স্যালারি, কারণ তারা স্কিল শিখে নাই, তারা ল্যাঙ্গুয়েজ শিখে নাই, তারা অ্যাকচুয়ালি গণমাধ্যম থেকে বের করতে পারে নাই যে কিভাবে তাদেরকে সেফ মাইগ্রেশন করা যায়। তাদেরকেও দালালরা ভুলাচ্ছে, তাদের থেকে লাখ লাখ টাকা নিয়ে নিচ্ছে, কিন্তু তারা কত টাকার চাকরি পাচ্ছে? ৩০,০০০ টাকা। এভারেজ মান্থলি স্যালারি ফর ন্যাশনাল ভার্সিটি স্টুডেন্ট ৩০,০০০ টাকা, ১৭,০০০ টাকা।
প্রাইভেট ইউনিভার্সিটি টপ পাবলিক ইউনিভার্সিটি 30,000 টাকা। একটা মাইগ্রেন্ট ওয়ার্কার যে লেবার হিসেবে যাচ্ছে, কোনো স্কিল নাই, বিদেশে যাচ্ছে, 30,000 টাকা। লেট মি গিভ ইউ এ ফোর্থ এক্সাম্পল। স্কিলড 8 পাস, কোনো ডিগ্রি নাই, 8 পাস, 3 মাসের ট্রেনিং, ল্যাঙ্গুয়েজ কোর্সের 6 মাস, কেয়ার গিভার, মান্থলি স্যালারি 1 লাখ টাকা। আমি আবার বলতেছি, 8 পাস, 3 মাসের ট্রেনিং, 6 মাসের ল্যাঙ্গুয়েজ স্কিলস, মান্থলি স্যালারি 1 লাখ টাকা বাংলাদেশের বাইরে। তার মানে বছরে যে 17,000 টাকা ইনকাম করছে পার মান্থ, সে 3 বছরে, আমি যদি তাকে 3 বছর ধরে সে ইনকাম করতেছে, হ্যাঁ, আমি একটু আঁকি, ছবি আঁকি, সবাই একটু মাথার মধ্যে চিন্তা করি। বছরে যে 17,000 টাকা ইনকাম করতেছে, সে 3 বছর পরে তার প্রতি বছর যদি স্যালারি, প্রথম বছর 17,000 টাকা স্যালারি ছিল পার মান্থ, দ্বিতীয় বছর 22,000 টাকা বা 23,000 টাকা স্যালারি ছিল পার মান্থ, তৃতীয় বছর পুরো বছর 30,000 টাকা স্যালারি ছিল তার মান্থ। সেই মানুষ 3টা বছর জীবন থেকে চলে গেছে ইউনিভার্সিটি পাস করার পরে, তার টোটাল ইনকাম হয়েছে ট্যাক্স দেওয়ার আগে, বাই দেবে, ট্যাক্স দেয় নাই, 8,40,000 টাকা। 8,40,000 টাকা ইনকাম হয়েছে 3 বছরে, ট্যাক্স দেওয়ার আগে। ট্যাক্স দিলাম, স্মার্টফোন কিনলাম, ঢাকা শহরে ঘোরাঘুরি করলাম, টিকটক করলাম, ফেসবুক করলাম, করতে করতে দেখলাম যে আমার পকেটে টাকা নেই। 3 বছর পরে আমার এখনো অনেক লোকের কাছে আমার ধার আছে। আর সে একই সময় 8 পাস বা 10 পাস বা 12 পাস বা ডিগ্রি পরীক্ষা দেয়ও নাই, ভর্তিও হয় নাই, একটা মেয়ে, সে কেয়ার গিভিং পড়লো, শিখলো, 3 মাস বাংলাদেশে একটা ট্রেনিং করলো, একটা অ্যাপ্রেন্টিসশিপ করলো, ওর প্রথম স্যালারি হংকংয়ে, জাপানে, কোরিয়াতে, জার্মানিতে, ইউকেতে প্রথম ফার্স্ট মান্থ স্যালারি 1 লাখ টাকা, এবং হ্যাজ নো ট্যাক্স, কোনো ট্যাক্স নাই। থার্ড, অল এক্সপেন্সেস পেইড, ওর থাকা খাওয়া সব ফ্রি, মেডিকেলও ফ্রি। ও প্রথম বছরে ওর ইনকাম 12 লাখ টাকা, ওর দ্বিতীয় বছরে বেড়ে ওই 1 লাখ থেকে ওটা 1.5 থেকে 2 লাখে চলে যায়, তৃতীয় বছরে 3 লাখ টাকা ইনকাম করে। 3 লাখ টাকার পরে কেয়ার গিভারের মেয়েটা ও কত টাকা টোটাল ইনকাম করছে কেউ বলতে পারবে? এনি গেস? পিছন থেকে এনি গেস? এই মেয়েটা 3 বছর পরে, সো ওই ন্যাশনাল ভার্সিটির ছেলেটার ইনকাম ছিল 3 বছর পরে, সমগ্র 3 বছরে চাকরি করে ঘাড় কামে মানে শ্রম করে ছিল টোটাল স্যালারি 8,40,000 টাকা। আর এই মেয়েটা 3 বছর পরে ওর টোটাল স্যালারি হচ্ছে গিয়ে 72 লাখ টাকা। 72 লাখ টাকা, জিরো ট্যাক্স, কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। সো এই দুজনের মধ্যে কে আসলে সচ্ছল জীবনযাপন করবে? কে জীবনে তার বাবা মারকে সবচেয়ে আগে ভালো করে দেখভাল করতে পারবে? কে তার সংসারটাকে সচ্ছলভাবে চালাতে পারবে? কে মাস শেষে টাকা আয় করার পরেও টাকা অনেক সেভ করতে পারবে এবং সেই সেভিংস থেকে সে আরো অনেক রিটার্ন পাবে, এবং সেই রিটার্নটাই এক পর্যায়ে 10 বছর পরে তার ব্যাংকে 10 কোটি টাকা জমা থাকবে। জাস্ট এ ম্যাটার অফ টাইম। আমাদেরকে কেউ অঙ্কটা ঠিকমতো শিখায় নাই, আমাদেরকে কেউ বাস্তবতাটা কেউ শিখায় নাই। আমাদেরকে খালি সবাই বলছে যে ভাই টাকা দিলে আমি ওই দেশে পার করে দিব আপনারে, 20 লাখ টাকা দিয়ে বসে আছে, অথচ ওখানে গিয়ে ডেড বডি হয়ে ফেরত আসছে। কেন? ওই যে স্কিল নাই, ল্যাঙ্গুয়েজ জানে না, শিখে আসে নাই কেমনে করতে হয়। এই সেম একই জিনিস বাংলাদেশে হচ্ছে। বাংলাদেশে একটা কেয়ার গিভার, যে ট্রেন্ড কেয়ার গিভার, ওর মান্থলি স্যালারি 50,000 টাকা। 50,000 টাকা। একটা কম্পিউটার ইঞ্জিনিয়ার 50,000 টাকা দিয়ে স্যালারি শুরু করে, 25,000 টাকা স্যালারি পায় পার মান্থ, স্টার্টিং স্যালারি। সেটা বুয়েট থেকে পাস করুক বা যেখান থেকে পাস করুক না কেন। আমি কিন্তু পড়াশোনার এগেইনস্টে কথা বলছি না, পড়াশোনার জায়গায় আমি আমার নিজের শিক্ষাগত যোগ্যতাটা ন্যূনতম বজায় রাখার জন্য আমি পড়াশোনা করব, বাট সেই জন্য পড়াশোনা করব না যে আমার শুধু ডিগ্রি লাগবে, ডিগ্রিতে কোথাও যাওয়া যাবে না।
ডিগ্রি দিয়ে কোথাও যাওয়া যাবে না। আমি যে আমার যে গল্পটা বলতেছিলাম শুরুর দিকে যে আমি কোন জায়গা থেকে বড় হইছি, আমি কিভাবে জন্মগ্রহণ করছি, আমার জন্মের পরে আমার জীবনটা কেমন ছিল। ভালো স্টুডেন্ট ছিলাম না। আমি ভালো ইউনিভার্সিটিতে পড়ি নাই বা আমি বড়, বড় কোম্পানিতে চাকরি করিনি। আমার কি আজকে এখানে দাঁড়ায় কথা বলার কথা ছিল? ছিল? আমাকে কি গ্রামীণ ফোন ডেকে আমি গ্রামীণ ফোনে চাকরি করেছি পরে। আমি গ্রামীণ ফোনের ডিজিটালের হেড ছিলাম। মাইজিপি অ্যাপ ব্যবহার করছে কেউ এখানে? এটা আমার নিজের হাতে বানানো। আমার কি এটা বানানোর কথা ছিল? গ্রামীণ ফোনে আমার রেভিনিউ আমার দায়িত্ব ছিল আমি প্রতি বছর গ্রামীণ ফোনকে ১,০৫০ কোটি টাকা রেভিনিউ দিতাম আমি। আমার যে টিম ছিল গ্রামীণ ফোনের। এটা কি আমার কথা ছিল? ছিল না তো। তারপরে গ্রামীণ ফোন আমাকে থাইল্যান্ডে পাঠালো। ৪ বছর থাইল্যান্ডে ছিলাম। ওখানে গিয়ে কাজ করলাম। সো এই যে প্রতিবার আমি যাচ্ছি, আমি কিন্তু নতুন স্কিলস অ্যাকোয়ার করতেছি। আমাকে কেউ জিজ্ঞেস করছে আমার ডিগ্রি আছে কিনা? জীবনে আমাকে কেউ জিজ্ঞেস করে নাই। কেউ আমার জিজ্ঞেস করছে আমার সিজিপিএ কত? কেউ জিজ্ঞেস করে নাই। কেউ জিজ্ঞেস করছে তুমি বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়াম না কেউ জিজ্ঞেস করে নাই। কেউ কি আমাকে জিজ্ঞেস করছে যে তোমার দেশের বাড়ি কই? না। কেউ আমার কাছে টাকা চাইছে? না। উল্টা আমাকে টাকা দিছে। কারেক্ট? তো যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের ফিউচারটা এখন আমার থার্ড পার্ট অফ দ্য প্রেজেন্টেশন। সেটা হচ্ছে গিয়ে আমরা সবসময় ভুলে যাই যে লাইফের আমাদের একটাই গোল সবার কিন্তু টু হ্যাভ আ বেটার লাইফ। আজকে যা আছি কালকে যেন একটু বেটার থাকি। সো বেটার লাইফটাই যদি গোল থাকে, বেটারের মানেটা কি? বেটার মানে হচ্ছে কি আমার যত দিন যাবে আমাকে যেন কষ্ট কম করতে হয়। যত দিন যাবে আমার যেন সেফটি সিকিউরিটিটা বেশি হয়। ফাইন্যান্সিয়াল সেফটি, আমার হেলথ সেফটি, আমার অন্যান্য যে সেফটিগুলা, রাইট? এই সেফটিগুলো আমরা কি মানে ৫০ বছর কাজ না করে কমপ্লেন করলে আসবে নাকি ৫ বছর স্কিলস বিল্ড করলে আসবে? খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন কিন্তু। আজকে বাংলাদেশে কেউ আপনাদেরকে চাকরি দিতে পারবে না। সেটা ফাহিম ভাই কিন্তু অলরেডি শুরুতে বলে গিয়েছে। বাংলাদেশের চাকরি নাই। এটা বাংলাদেশের প্রবলেম, এটা কোনো মানুষের প্রবলেম না। কারণ বাংলাদেশ একটা ছোট্ট দেশ, কিন্তু মানুষ অনেক বেশি। সো কোনোভাবেই আপনাকে চাকরি দিতে পারবে না। কিন্তু আপনারা যেটা চিন্তা করতেছেন না, সেটা হচ্ছে গিয়ে দ্য বিগার পিকচার। একটা পিরামিড, আমরা সবাই তো পিরামিড আঁকতে পারি, রাইট? একটা পিরামিড আঁকি। পিরামিডটা হচ্ছে ছোট্ট একটা পিরামিড আঁকলাম। এটা হচ্ছে বাংলাদেশের পিরামিড। একদম বটমে হচ্ছে কি আমরা সবাই। আর যত উপরে যাই তত হচ্ছে কি হাতে গোনা ৫, ১০, ১৫, ২০, ১০০, ২০০ চাকরি যেগুলো আছে, যেগুলো অনেক হাই পেইং স্যালারি, রাইট? আর যত উপরে যাই বিদেশ থেকে লোক হায়ার করে বাংলাদেশ ওগুলোকে চাকরি দেয়, রাইট? সিইও টিও থেকে শুরু করে বড় বড় কিন্তু দেশ থেকে হায়ার করে না। ইন্ডিয়া বাংলাদেশ থেকে গত বছরে যারা চাকরি করে ইন্ডিয়ান বাংলাদেশি লিগাল চ্যানেলে রেমিটেন্সি পাঠাইছে $৪ বিলিয়ন। যারা ইন্ডিয়ান বাংলাদেশে চাকরি করে তাদের স্যালারির পরিমাণ লিগাল চ্যানেলে গেছে $৪ বিলিয়ন। ৪০,০০০ কোটি টাকা, ৪৫,০০০ কোটি টাকা। চিন্তা করতে পারি কেউ? তার মানে কতগুলো চাকরি আসলে আমাদের নেওয়ার কথা ছিল। দ্যাট ইজ ইয়োর স্যালারি। এটা আমাদের স্যালারি, কিন্তু কোনো অন্য কেউ এসে নিয়েছে বিকজ আমাদের যোগ্যতা নাই। এটা হচ্ছে দেশের অপরচুনিটি। আর দেশের বাইরে দ্য গ্লোবাল লেবার ফোর্স যেটাকে বলে, মানে সবাই যারা ১৫ বছর উপরে যারা চাকরি করে পৃথিবীতে, এটা টোটাল সংখ্যা হচ্ছে 3.5 বিলিয়ন। এতগুলো মানুষ পৃথিবীতে কর্মসংস্থানের মধ্যে থাকে ১৫ বছরের উপরে। বাংলাদেশে চাকরির অভাব থাকতে পারে, বিদেশে চাকরির জন্য মানুষ কান্নাকাটি করতেছে যে লোক নাই। বাংলাদেশের মিডিয়ান এইজ হচ্ছে গিয়ে এখনো ২৭-২৮, মানে আমাদের মানে এভারেজ এইজ। কিন্তু বিদেশে ৪০-৫০-৬০ হয়ে গেছে। মানুষজন লোক নাই ওখানে, ওদের পপুলেশন গ্রোথ নাই, ওদের ইয়াং লোকজন নাই, সবাই বুড়ো হয়ে গেছে দেশে। ওরা চায় কেউ এসে ওদের কাজগুলো করে দিবে এবং ওরা টাকা দিবে। দে আর রেডি। আমি কি এখন দেশে বসে কষ্ট করে মারামারি করে ঘুতাঘুতি করে পলিটিক্স করে ওই বাপ চাচার কন্ট্যাক্ট বের করে মামা চাচাকে খুঁজে ওই একটা ২০,০০০ ৪০,০০০ টাকা চাকরি খুঁজবো এবং খুব খারাপ একটা জীবনযাপন করব? নাকি আমি ৫টা বছরের জন্য কষ্ট করব জীবনে এবং আমি আমার আগামী ৫০ বছরের জীবন চেঞ্জ করে ফেলবো? লাস্ট 2 মিনিটস
চাকরি নিয়ে আমরা সবসময় অনেক কথা বলি, কিন্তু আমরা উদ্যোক্তাদের নিয়ে খুব একটা কথা বলি না। এই যে আমি ২ টা মানুষের কথা বললাম না, একটা মেয়ে, একটা ছেলে, ন্যাশনাল ভার্সিটি স্টুডেন্ট ছেলে, ১৭,০০০ টাকার চাকরি করে। আর ওই ৫ লাখ আর ওই কেয়ার গিভার মেয়ে যে ১ লাখ টাকা সেলারি শুরু করে চাকরি শুরু করে। ওই মেয়েটাকে যখন আমি কথা বলি যে, "তোমার স্বপ্নটা কি?" ও বলে যে, "আমি বিদেশে হংকংয়ে ৫ বছর থাকবো। তারপরে আমি আমার ২য় একটা মাইগ্রেশন করব অন্য একটা দেশে, সিঙ্গাপুর কিংবা জাপানে। ওখানে আরো ৫ বছর থাকবো। আমার এর মধ্যে ৩-৪ কোটি টাকা পড়ে থাকবে এবং আমি বাংলাদেশে এসে আমি একটা কেয়ার গিভিং ইনস্টিটিউশন দেব।" তো আমি যদি এখন, আর ওই ছেলেটা ১০ বছর পরে ওর সেলারি হচ্ছে ৪০,০০০ টাকা, ৪৫,০০০ টাকা। ও সারাক্ষণ খালি কমপ্লেইন, ও সারাক্ষণ খালি এই নাই, ওই নাই। বাবা-মা বুড়ো হয়ে গেছে। বলে, "তোমরা আমারে কিছু করো নাই, তোমরা আমারে কিছু দেও নাই।" বাবা-মা তো তোমার দায়িত্ব নেয় নাই। তোমার দায়িত্ব তোমার। সো ওই ছেলেটা ঠিকই রাস্তায় একটা ওই যে পাঠাও বাইক নিয়ে বসে আছে। ওর চাকরির পাশাপাশি একটা এক্সট্রা খ্যাপ মারার জন্যে। আর পাশে এসে একটা গাড়ি দাঁড়াইলো। গাড়িটার মধ্যে ওই মেয়েটা, ওর একটা ড্রাইভার আছে। ও দেখলো যে ওরা একই সময় জীবন শুরু করছিল, কিন্তু একজন ওখানে গাড়ির পিছনে বসে, এয়ার কন্ডিশন গাড়ি। ওর এখন নেক্সট বিজনেসের জন্য যাচ্ছে। আরেকজন এখন পাঠাতে খ্যাপ মারতেছে। আই এম সরি, আমি অনেক খুব বিটার কথা বলতেছি, বাট আমি চাই না এটা হোক। পুরো পৃথিবীতে যে পরিমাণ লোক লাগবে, সারা বাংলাদেশকে এক্সপোর্ট করেও কুল পাওয়া যাবে না। অ্যান্ড দিস ইজ দ্য বিগেস্ট অপরচুনিটি ফর বাংলাদেশ। এবং আগামী জীবন থেকে অনেক বছর কিন্তু আমাদের চলে যাওয়ার আছে। যেমন আমার বয়স, আমি এই যে এই মে মাসে আমার বয়স ৪০ হবে। অনেকে আমাকে বলবে, "ভাই আপনি তো অনেক বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছেন, আপনার জীবন তো আর বেশি দিন নাই।" বাট না, আমার শরীর সুস্থ থাকলে আমার জীবনে আরো ৩০ বছরের ক্যারিয়ার আছে মিনিমাম। ৩০ বছর। থিংক অ্যাবাউট দ্যাট। আমি এখানে দেখছি অনেক মিক্সড মানুষ আছে এখানে। কারো কম বয়স, কারো মাঝামাঝি, কারো একটু বয়স বেশি। ডাজন্ট ম্যাটার। ইউ হ্যাভ টু ফোকাস অন দ্য নেক্সট 5 ইয়ার্স। আগামী ৫ বছর আমি আমার জীবনটা উল্টায় ফেলতে পারবো। আমি জানি যে এইখানেই এমন কিছু মানুষ আছে, ছেলেমেয়ে আছে, যারা আগামী ৫ বছর পরে আমার কাছে এসে বলবে, "ভাই আপনি ওই যে সেদিন একটু বলছিলেন, এই যে দেখেন আজকে আমি আমার ব্যবসা, আমাকে বিজনেস কার্ড দিবে।" বলবে যে আমি একটা রেস্টুরেন্টের শেফ। বলবে যে আমি একটা কেয়ার গিভিং ইনস্টিটিউশনের মালিক। বলবে যে আমি এখন একটা মানে সৌদি আরবে টপ ড্রাইভার, মানে মানে ট্যাক্সি ক্যাবের কোম্পানির মালিক। আমি ট্যাক্সি ক্যাবের কোম্পানির মালিক। আমি ট্যাক্সি ক্যাব চালাই না। আমার আন্ডারে ১০০ জন বাংলাদেশি, ২০০ জন বাংলাদেশি, ৫০০ জন বাংলাদেশি ট্যাক্সি ক্যাব চালায়। দ্যাটস দ্য গ্যাপ। এবং এটা করার সময় আমাদের নিজেদেরকে সাহায্য করতে হবে একজন একজনকে। অন্যকে ল্যাং মারা যাবে না। আজকে ইন্ডিয়া, চায়না এত বড় হওয়ার একটা মেইন কারণ হচ্ছে গিয়ে ওরা নিজেদের মানুষদেরকে তুলে ধরে, নিজেদেরকে ল্যাং মারে না। আর আমরা কি করি? নিজেদের লোক দেখলে প্রথমে একটা লাথি মারি। এবং এই জন্যে অন্য দেশরা বুঝে যায় যে এরা লাথি মারলে এরাও পুড়ে যাবে। যে কারণে আমি যখন দুবাই যাই, সৌদি আরব যাই, সিঙ্গাপুর যাই, আমি যখন হোটেলে নামি, আমার গাড়িটার দরজা এসে কে খুলে? একটা পাকিস্তানি, একটা ইন্ডিয়ান, একটা শ্রীলঙ্কান। তারপরে যখন হোটেলের রিসেপশনে যাই, রিসেপশনে একটা সুন্দর একটা ড্রেস পরা একটা মেয়ে বা একটা ছেলে, পাকিস্তানি, নেপালি, শ্রীলঙ্কান, আফ্রিকান, আফ্রিকান। অ্যান্ড দেন রেস্টুরেন্টে গিয়ে খাইতেছি, শেফ পাকিস্তানি বা ভিয়েতনামিজ বা ফিলিপিনো। তারপরে খাওয়া-টাওয়া শেষ, একটু বাথরুমে যাচ্ছি, দেখি মপ নিয়ে দাঁড়ায় আছে ফ্লোর ক্লিনার বাথরুমে, আমাদের দেশি ভাই। ইট ব্রেকস মাই হার্ট। খুব কষ্ট লাগে। ওই মানুষটা কিন্তু দোষ না এটা। দোষটা আমাদের। আমরা তাকে বলি নাই। আমরা তাকে স্কিল না শিখায় পাঠাইছি। আমরা তাকে ল্যাঙ্গুয়েজটা না শিখায় পাঠাইছি। আমরা তাকে লিগালি পাঠাই নাই। তার জীবনটা মেরুদণ্ড ভেঙে পাঠাই দিছি। তো আমাদের একটাই দায়িত্ব এখন। পলিটিক্স চেঞ্জ হবে, দেশের মানুষ আজকে আসবে, কালকে আসবে। আই ডোন্ট কেয়ার দেশে কে চালাইতেছে। আমাদেরকে তো নিজেদের চালাইতেই হবে। সরকার তো এসে আমাদের জীবনের উদ্ধার করবে না। কেউই করবে না। আমরা আমাদের নিজেদেরই দায়িত্ব নিতে হবে আমাদের।
সো দ্য কোয়েশ্চেন হচ্ছে কি যে আমি কি এখন ডিগ্রি নেওয়ার পিছনে ছুটবো নাকি দক্ষতা হওয়ার পিছনে ছুটবো? রাইট। আমি কি জীবনের ৫০টা বছর ভালো থাকার জন্য ৫টা বছর কষ্ট করব? নাকি প্রতিদিন ফাঁকিবাজি করতে, করতে এমন একটা অবস্থায় চলে যাব যে আগামী ৫০টা বছর আমার জন্যে পুরা বৃথা হয়ে যাবে? রাইট। সো আমি বলব এখানে যারা সবাই আসতে পারছি আজকে, তাদের সবারই সেই পরিমাণ শরীরের মানসিক বলটা আছে। অ্যান্ড আই ওয়ান্ট আজকে থেকে ৫ বছর পরে এই রুমের সবাই প্রত্যেকে সফল হবে, সচ্ছল হবে এবং আপনাদের প্রত্যেকের মাধ্যমে অনেক, অনেক মানুষের উপকার হবে। আর এই প্রমিসটা করতে হবে। আমরা কি সবাই প্রমিস করতে পারি? এই যে এখন কিন্তু সব হাত উঠে গেছে। সি আমরা কিন্তু সবাই একই সুতায় বাঁধা। We are all looking for a better life. আমরা জাস্ট চাই কালকে আজকে যা আছি কালকে একটু ভালো হলেই বেটার। এবং এটা কিন্তু আমাদের দেশের ব্যাকবোনটাই কিন্তু এটা আমরা বাঙালি। আমরা কিন্তু বাঙালি অনেক কষ্ট করতে পারি। দাঁত কামড়ায় ধরে থাকতে পারি। খালি আমাদেরকে একটু মোটিভেট করতে হবে দ্য রাইট ডিরেকশন। সো আমার এটি আপনাদের থেকে চাওয়া। প্লিজ আজকে বাসায় গিয়ে কাগজে লিখবেন আমার জীবনের আগামী ৫ বছরের গোল এবং সেই গোলটা আপনার সকালে এবং রাতে বেলায় প্রতিদিন দেখবেন আগামী ৫ বছর। আমি কি করি আমার মানিব্যাগে এখন তো আর মানিব্যাগ অত আগের মতো ছিল না। আমি আমার প্রত্যেক ৫ বছরের গোলটা আমার মানিব্যাগে একটা ছোট্ট কাগজে লিখি। এখানে ৩ টা গোল থাকে। একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল গোল, একটা হচ্ছে হেলথ গোল, একটা হচ্ছে পার্সোনাল গোল। আমি এটা লিখি এবং এই ৫ বছর পর, পর আমি এটা অ্যাচিভ করি। তারপর ওটাকে আমি একটা আর্কাইভ করি। ওটা একটা সুন্দর জায়গায় রেখে দেই। তারপর নতুন ৫ বছরের গোল লিখি। সো আজকে বাসায় গিয়ে আপনাদের ৫ বছর গোলটা লিখবেন। নিজের হাতে। চ্যাট জিপিটি দিয়ে না। নিজের হাতে লিখবেন, কলম দিয়ে লিখবেন। লিখে সুন্দর করে ভাঁজ করবেন। ভাঁজ করে মানিব্যাগের মধ্যে রেখে দিবেন। দ্যাট ইজ দ্য সিড অফ ইউর ফিউচার। এবং প্রতিদিন নিজেকে রিমাইন্ড করবেন। ওই যেদিন ঘুম থেকে উঠতে একটু কষ্ট হবে, ওটা খুলে পড়বেন। না, আই হ্যাভ টু অ্যাচিভ দিস। যেদিন একটা খারাপ দিন যাবে, কিচ্ছু ভাল লাগবে না, মানে সব ফেলে চুলে সব বন্ধ করে দেই, ওটা খুলে পড়বেন। না, ইটস ওয়ান মোর ডে। যেদিন মানুষজন, আত্মীয় স্বজন, বাবা মা, চাচারা সবাই বলবে যে কি করতেছ, সেগুলো তো কিছু না, জাস্ট ওখানে একটা সরকারি চাকরি কর, ওটা ভালো আছে। না, ওটা পড়ে না, আই নো হোয়াট আই এম গোইং টু ডু। রাইট? সো আমার অনেক কিছু বলারও আছে এবং আপনাদের থেকে দেওয়ারও আছে। সো আমি বলব যে আজকে যেহেতু প্রেজেন্টেশনে নাই, আমি আমার আম আ একটা কিউআর কোড বানিয়েছিলাম যে আমার সাথে রিচ আউট করার জন্য বা এখানে যারা, যারা ইচ্ছুক, যারা আমার ট্রেনিং নিয়ে কিংবা কোনো রকম আপনাদের নিজেদের প্ল্যান, লাইফের প্ল্যানটা কি? আমি পার্সোনালি আপনাদের সাথে বসে কথা বলতে চাই। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড আমি আমার ফেসবুকে এবং আমার লিঙ্কডইন এ শেয়ার করে দিব। আপনারা যারা ইচ্ছুক ওখানে গিয়ে ওই কিউআর কোডটা স্ক্যান করে একটা ফর্মটা ফিল আপ করবেন। কিছু না, আপনার জাস্ট কয়েকটা বেসিক ইনফরমেশন সো দ্যাট আমি আপনাকে রিচ আউট করতে পারি। আ আচ্ছা, আমার আমার নামটা আমার পুরো নামটা মি হ্যাঁ, মির্জা সালমান হোসেন। আচ্ছা আমি আম ঠিক আছে। আমার নাম মির্জা MIRZA। জাস্ট আমার নামটা লিখে নেন, পরে গিয়ে LinkedIn এড করলেও হবে। আর আমাকে যে এডই করতে হবে বলে কোনো কথা নেই। আমাকে জাস্ট ফলো করলেও চলবে। কারণ আমার অনেক লিস্ট পড়ে থাকে তো হয়তো আমি চিনব না। খালি আমার LinkedIn এ আমাকে নামটা পেলেই হবে। আমার MIR। অসম! দিস ইস অ্যামেজিং! হ্যাঁ, ব্রিলিয়ান্ট! হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। হ্যাঁ। দিস ইস ব্রিলিয়ান্ট বাই দ্য ওয়ে। আমরা যখন অন্য অনেকগুলো এরকম মিটিং এ যাই, মানুষজন ৩০% ৪০% LinkedIn ইউজ করে। ইটস a very important platform. So MIRZA স্পেস SALMAN সালমান স্পেস হোসেইন HOSSAIN হোসেইন, লাস্ট নেম BEG বেগ। সো আমি আমার এখনই সেশনটা শেষ করি। আমি আমার LinkedIn এ পোস্ট করে দিব এটা। স্ক্যান কোড and then you will find out more about it. আমি আপনাদের সবাইকে অনেক, অনেক আপনাদের জন্য দোয়া, আপনাদের জন্যে অনেক শুভকামনা এবং আমি আশা করছি যে আগামী বছর যখন আপনাদের সাথে দেখা হবে, কথা হবে বা যখন নেক্সট দেখা হবে,
আমি অনেক ভালো ভালো কিছু নিউজ পাবো। So with that, thank you so much, Fahim bhai and everybody for listening to me. Thank you so much.